নমস্কার, আপনারা দেখছেন শান্তন টিভি। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি মুহূর্তের প্রাইম নিউজে। লোকসভা নির্বাচনে ত্রিপুরার দুটি আসন ভারতীয় জনতা পার্টির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দুটি আসনকে পাখির চোখ করে আসরে নামতে চলেছে প্রদেশ ভারতীয় জনতা পার্টি। ইতিমধ্যে আসনের প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গেছে। পূর্ব ত্রিপুরা আসনের বিজেপি মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মা এবং পশ্চিম ত্রিপুরা আসনের বিজেপি মনোনীত প্রার্থী প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। লক্ষ্য বিপুল ভোটে প্রতিদ্বন্দ্বীর সাথে লড়াই করে জয়ী হওয়ার। সেদিকে গুরুত্ব দিয়ে ত্রিপুরা স্টেট এক্সিকিউটিভ কমিটি গঠন করেছে ভারতীয় জনতা পার্টি। পূর্ব ত্রিপুরা আসনে লোকসভা ইনচার্জ করা হয়েছে অমিত রক্ষিতকে, কো ইনচার্জ করা হয়েছে বিমল চাকমাকে, কনভেনার করা হয়েছে মন্ত্রী টিঙ্কু রায়কে। এছাড়াও লোকসভা কো কনভেনার করা হয়েছে বিধায়ক শম্ভুলাল চাকমাকে। অপরদিকে পশ্চিম ত্রিপুরা আসনে লোকসভা ইনচার্জ করা হয়েছে ভগবান দাসকে, কনভেনার হয়েছেন মন্ত্রী রতনলাল নাথ, কো কনভেনার হয়েছেন বিধায়ক অভিষেক দেব রায় ও বিস্তারক হয়েছেন জয়দীপ মালাকার। পশ্চিম ত্রিপুরা ও পূর্ব ত্রিপুরা কমিটিতে মোট 37 জন করে নামের তালিকা প্রকাশ করা হয়েছে। নির্বাচন উপলক্ষে প্রশাসনের বৈধ অনুমতি নিয়ে নির্ভয়ে প্রচার কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য সব রাজনৈতিক দলের প্রতি আবেদন রেখেছেন সিপাহীজলা জেলার পুলিশ সুপার বিজে রেড্ডি। মঙ্গলবার সোনামুড়া থানায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে সমস্ত রাজনৈতিক দলের প্রতি এই আবেদন রাখেন তিনি। পাশাপাশি সিপাহীজলা জেলার পুলিশ সুপার বিজে রেড্ডি আরও জানিয়েছেন, লোকসভা নির্বাচনে দিনক্ষণ ঘোষণা হওয়ার পর নিরাপত্তার বিষয়ে মানুষের মনে আত্মবিশ্বাস বৃদ্ধির লক্ষ্যে সিপাহীজলা জেলাতেও চলছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর রোড মার্চ, বিভিন্ন জায়গায় পেট্রোলিং। এরই মধ্যে সোমবার গভীর রাতে সোনামুড়ার রবীন্দ্রনগর এলাকায় এক বাড়ি থেকে পুলিশ ও বিএসএফ এর যৌথ অভিযানে উদ্ধার হয় বিপুল পরিমাণ নেশার ট্যাবলেট। এর সাফল্যের খবরেই মঙ্গলবার সোনামুড়া থানায় ছুটে আসেন সিপাহীজলা জেলার পুলিশ সুপার বিজে রেড্ডি। নির্বাচনী প্রস্তুতি বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে পুলিশ সুপার জানিয়েছেন, নির্বাচন উপলক্ষে সিপাহীজলা জেলায় প্রচুর পরিমাণে সিআরপিএফ এখানে এসেছে। রাজনৈতিক দলগুলির প্রতি তিনি আবেদন রেখেছেন তারা যেন নির্ভয়ে নির্বাচনী প্রচার কর্মসূচিতে অংশ নেয়। পুলিশ সুপার সাধারণ মানুষের প্রতি আবেদন রেখেছেন কোনো ধরনের অভিযোগ আসলে দ্রুত পুলিশকে অবগত করার জন্য। পুলিশ সুপার ছাড়াও এদিন উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার, সোনামুড়ার এসডিপিও ও সোনামুড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক। আসন্ন লোকসভা নির্বাচন সামনে রেখে খোয়াই জেলা শাসকের কনফারেন্স হলে মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এদিনেরই সাংবাদিক সম্মেলনে খোয়াই জেলা শাসক চান্দি চন্দ্রন পূর্ব ত্রিপুরার লোকসভা আসনের খোয়াই জেলার নির্বাচনের সমস্ত প্রস্তুতি সাংবাদিক সম্মেলনে তুলে ধরেন। খোয়াই জেলার জেলা শাসক চান্দি চন্দ্রন জানান, খোয়াই জেলা পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের মধ্যে পড়েছে। এখানে ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে 26 এপ্রিল। জেলার 6টি বিধানসভা কেন্দ্রে 307টি পোলিং স্টেশন রয়েছে। মোট ভোটার রয়েছে 2,54,401 জন। জেলায় নির্বাচনীয় কাজে নিযুক্ত করা হয়েছে সেক্টর অফিসার হিসেবে 100 জনকে। 50 জন পুলিশ ও সিভিল সেক্টরে রয়েছেন 50 জন। খোয়াই জেলায় 8 কোম্পানির কেন্দ্রীয় বাহিনীকে নির্বাচনী কাজে নিযুক্ত করা হয়েছে। তাদের মধ্যে রয়েছে বিএসএফ 5 কোম্পানি এবং সিআরপিএফ 3 কোম্পানি। তাছাড়া খোয়াই জেলায় সর্বমোট 18টি নাকা পয়েন্ট খোলা হয়েছে। তাছাড়া নির্বাচন সংক্রান্ত বিভিন্ন আচরণ বিধি নিয়ে সাংবাদিক সম্মেলনে আলোচনা করেন তিনি। সাংবাদিক সম্মেলনে খোয়াই জেলা শাসক চান্দ্রী চন্দ্রন ছাড়া উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার ডক্টর रमेश चंद्र यादव। को पता है 16 मार्च को इलेक्शन का डेट्स अनाउंस हुआ था और हमारा ईस्ट त्रिपुरा कॉन्स्टिट्यूएंसी में 26 अप्रैल को अभी पोलिंग होने वाले हैं। तो अभी जो नॉमिनेशन का लास्ट डेट है 4 अप्रैल और गजट नोटिफिकेशन 28 मार्च को आएगा और विड्रॉल ऑफ कैंडिडेट का लास्ट डेट है 8 अप्रैल और डेट ऑफ काउंटिंग है 4 जून। तो अभी हमारा डिस्ट्रिक्ट का डिटेल्स में जाएगा तो हमारा डिस्ट्रिक्ट का जितना भी एरिया है वो ईस्ट कॉन्स्टिट्यूएंसी में पड़ते हैं और उसमें 307 पोलिंग स्टेशन है। हमारा 6 असेंबली कॉन्स्टिट्यूएंसी है, उसमें 3 रिजर्व है और 3 अनरिजर्व है। जो रिजर्व कॉन्स्टिट्यूएंसीज है रामचंद्रगढ़ 24, अशरामबाड़ी 26 और कृष्णपुर 29 और अनरिजर्व कॉन्स्टिट्यूएंसीज है खवाई 25, कल्याणपुर प्रमोद नगर 27 और 28 तलियामुरा। तो यहाँ पे नंबर ऑफ वोटर्स आप देखेगा तो
2,54,401 वोटर्स है हमारा पूरा डिस्ट्रिक्ट में। 3 लाख प्लस पॉपुलेशन है, हमारा वोटर्स है 2,54,000 और इसमें मेल फीमेल ऑलमोस्ट सेम है। मेल 1,27,000 है और फीमेल 1,26,000 है। ओनली 1,000 का डिफरेंस है। সুদের টাকা দাবি করে সুদখোর মাফিয়ারা তাণ্ডব চালালো কুঞ্জবন মালঞ্চনগর এলাকার রিং কুয়ো সংলগ্ন বাসিন্দা রামলাল রবি দাসের বাড়িতে। এই সুদখোর মাফিয়াদের হাত থেকে রেহাই পেল না পরিবারের মহিলারাও। ঘটনা সোমবার রাতে। মঙ্গলবার এনসিসি থানায় মামলা দায়ের করে আক্রান্ত পরিবার। এনসিসি থানার অন্তর্গত কুঞ্জবন মালঞ্চনগর এলাকার রিংকু সংলগ্ন বাসিন্দা সাফাই কর্মী রামলাল রবি দাসের ছেলে এলাকার একজন ভাড়াটে নিহার রঞ্জন শীলের কাছ থেকে 2 বছর আগে 1,20,000 টাকা মাসিক সুদে ঋণ নিয়েছিলেন। রামলাল রবি দাস এবং তার ছেলে জানিয়েছেন, এই 2 বছর সময়ের মধ্যে সুদ সমেত আসল 1,20,000 টাকা ফেরত দিয়ে দেন নিহার রঞ্জন শীলকে। সোমবার রাতে নিহার রঞ্জন শীল সহ শ্যামলী বাজার এলাকার রাহুল দেব, মানিক মিয়া, বিশু শীল নামের সুদখোর মাফিয়ারা হামলা চালায় রামলাল রবি দাসের পরিবারের ওপর। রামলাল রবি দাসের পুত্র এবং কন্যাও রেহাই পায়নি এই সুদখোর মাফিয়াদের আক্রমণের হাত থেকে। নিহার রঞ্জন শীল এবং তার সাঙ্গপাঙ্গরা মারধর করে বাড়ির মহিলাদেরও। আক্রমণকারীরা এই অসহায় পরিবারের কাছে 3,46,000 টাকা সুদ হিসেবে দেওয়ার দাবি করে, আর এই টাকা দিতে না পারলে তাদেরকে বাড়ি ছেড়ে চলে যাওয়ার হুলিয়াও জারি করে আক্রমণকারীরা। টাকা নিয়েছিল, টাকা দিয়ে গেছে। দেওয়ার পরে কালকে এসে 7:30-8টার দিকে এসে আয়া মারধর করছে। আমরা সব আমার ছেলে মেয়েরে মারধর করছে। আর ও কালকে ঘর আমরা নেমুগা কে কইছে? রাহুল আর মানিক মিয়া আমরা গেছি। আমরা ঘর ছাড়তাম না। বাড়ি কই তাদের? বাড়ি কোথায়? আমরা পাড়াতে বাড়ি। আপনার পাড়া? আমরা পাড়াতে মালঞ্চনগর রিংকুয়ার সামনে। হ্যাঁ, এরপর আমার ছোটো মেয়ের সোনার চেন আসলো গলা, নাই লেগে গেছে। এরপর খুব হামলা করছে। কয়জন আসলো? মারধর করছে। তারা কয়জন আসলো? 20-25 জন আসলো। তারা ছোটো মেয়ে বড় মেয়ের মারধর করছে, ছেলের বউর মারধর করছে, বড় মেয়ের মারধর করছে, মেজো মেয়ের মারধর করছে। তারা কি চায়? তারা চায় আমরা জায়গা চাই। আমি বলছি আমি তো টাকা ছেলে যে নিয়েছিল দিয়ে গেছে, শেষ টাকা শেষ পরিষ্কার, যে 3,46,000 দমন লাগবো। আমি তো টাকা দিয়ে দিয়েছি, কি এর টাকা? আমার 1,20,000 টাকা নিয়েছিলাম, তো এই টাকাটা আমি ফেরত দিয়ে দিছি। আর তারা ফোনে কইতেছে 3,46,000 টাকা দিতে হইব, না দিলে ঘর থেকে বাইরে হইতে হইব। এটা বিষয়ে রাহুল দেব। বাড়ি কই? বাড়ি হলো শামলী বাজার তেনা বাড়ি। তার সঙ্গে কারা কারা ছিল? তার সঙ্গে ছিল দেব কর্মকার, এবার বিশু শীল, এবার আরো অনেক জনই ছিল, বাকি জনের নাম জানি না, চেহারা দেখলাম। আপনি টাকাটা কার কাছ থেকে নিছিলেন? আমি নিছিলাম নেয়ার ছিলের থেকে। অসহায় এই সাফাই কর্মী রামলাল রবি দাস গোটা ঘটনায় বিস্মিত হয়ে পড়েন। নিহার রঞ্জন শীল, রাহুল দেব, বিশু শীল এবং মানিক মিয়ার মতো সুদখোর মাফিয়ারা বলপূর্বক হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে রামলাল রবি দাসের বসত ভিটে। মঙ্গলবার এনসিসি থানায় রামলাল রবি দাস এই আক্রমণকারীদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এবারে পুলিশ কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে সেটাই দেখার। শান্তন টিভি। ট্রাফিক আইন অমান্য করে স্কুটি চালানোর কারণে সড়ক দুর্ঘটনা, আর দুর্ঘটনার পর জিবি হাসপাতালের সামনে ট্রলির অভাবে রক্তাক্ত পানিয়ে ছটফট করতে দেখা গেল এক রোগীকে। ঘটনা মঙ্গলবার বিকেলে। ট্রাফিক আইন অমান্য করে স্কুটি চালাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ল 3 মহিলা। ঘটনা মঙ্গলবার বিকেলে শালবাগান এলাকায়। এই দুর্ঘটনায় গোপা সরকার নামে 45 বছরের বয়সের এক মহিলা গুরুতর আহত হন। রক্তাক্ত এই মহিলার বাঁ পায়ের গোড়ালির বেশ কিছুটা অংশ
ছিঁড়ে যায়। দুর্ঘটনার পর শালবাগান এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় গোপা দাস সরকারকে নিয়ে আরো 2 মহিলা একটি যাত্রীবাহী অটোতে করে আসে আগরতলা জিবি হাসপাতালে, কিন্তু ট্রলির জন্য প্রায় অপেক্ষা করতে হয় 30 মিনিট। অপেক্ষা করতে করতে যন্ত্রণায় কাতরাতে থাকে রোগী, কেউ এগিয়ে আসেনি সাহায্যের জন্য। 30 মিনিট পর ট্রলিতে করে জিবি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় রক্তাক্ত এই মহিলা গোপা দাস সরকারকে। তার বাড়ি উত্তর রামনগর এলাকায়। তারপরে আমরা অটো দিয়ে ভাইছি, অটো দিয়ে নিয়ে আইছি করে এলো কোনো আধা ঘন্টার মতো দাঁড়ানো লাগছে। তারপরে মানে সবার কাছে ডাক্তারকে সবার কাছে আমরা মানে অনেকটা নিয়ে করছি করে তবুও টলি পাওয়া গেছে না। টলি করতে করতে টলি পাওয়া গেছে না। দুর্ঘটনার কোন জায়গা হয়েছিল? জীবিতে আনার পর মানে কতক্ষণ অপেক্ষা করতে হয়েছে আপনাদের টলি পাইছে? আধা ঘন্টা অপেক্ষা করতে লাগছে। এত বড় মানুষের কইছি, কেউ সাহায্য করছে না। একটু যে টলিটা দিয়ে না কেউ কইছে না। টলি পাইছেন না? না টলি পাইছে। এতে কি রোগীর কোনো সমস্যা হয়েছে এতক্ষণ যে গাড়ির মধ্যে আছে? ট্রাফিক আইন অমান্য করলে কি ধরনের বিপত্তির সম্মুখীন হতে হয় তা হয়তো তাদের প্রত্যক্ষভাবে উপলব্ধি করা হয়ে গেছে। আর রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল হিসেবে পরিচিত জিবি হাসপাতালের ট্রলির এই অভাবটাও চিকিৎসা পরিষেবাকে ফেলে দিল প্রশ্নের মুখে। শান্তন টিভি। দপ্তরে সিগন্যাল সম্বলিত একটি গাড়ি এলো বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের কার্যালয়ে। দীর্ঘদিন ধরেই বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের কার্যালয়ে গাড়ির স্বল্পতায় ভুগছিল। ফায়ার কল অ্যাটেন্ড করতে গিয়ে পুরনো গাড়িটিকেও বিকল হতে দেখা গেছে বহুবার। মূলত এই কারণেই বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের কার্যালয় থেকে প্রদান করার জন্য দপ্তরে একটি চিঠি পাঠানো হয়েছিল গাড়ি প্রদানের জন্য, যা বাস্তবায়ন হতে দেখা গেল মঙ্গলবার দুপুরে। নতুন এই গাড়িটি এসে পৌঁছতেই অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। আজকে আমাদের একটা নতুন গাড়ি আসছে, নতুন গাড়ি বোলারো গাড়ি, নতুন গাড়ি আসছে। আগে একটা গাড়ি ছিল, গাড়িটা প্রায় সময় এই ডিস্টার্ব হতো, তাই এখন আপনারা নতুন গাড়ি দিয়েছি। গাড়িটা পাওয়াতে আমরা সবাই খুশি এবং আনন্দিত। আমরা বিশালগড় ফায়ার সার্ভিসে আগের গাড়ির থেকে কি এই গাড়িটা কি মানে কিরকম? আগের গাড়ি থেকে গাড়িটা একটু বড় এবং দেখতেও ভালো গাড়িটা। এই গাড়িটা পাই আমরা সবাই আনন্দিত। স্বামী ও স্ত্রীর মধ্যে ঝগড়া ঘিরে আহত স্ত্রী আহত গৃহবধূকে স্বামী আগুন লাগিয়ে প্রাণে মারার চেষ্টা করেছে বলে অভিযোগ। অভিযুক্ত স্বামীর নাম কৃষ্ণ এবং স্ত্রীর নাম সঙ্গীতা। দীর্ঘ 9 বছর আগে দুজনের বিয়ে হয়, তারপর থেকেই পরিবারের ঝামেলা চলছিল। স্বামী আকণ্ঠ মদ্যপান করে স্ত্রীকে মারধর করত বলে অভিযোগ। সম্প্রতি মারধর করে গৃহবধূর শরীরে আগুন লাগিয়ে দেয় অভিযুক্ত স্বামী। বর্তমানে অভিযুক্ত পলাতক, আহত গৃহবধূ জিবি হাসপাতালে চিকিৎসাধীন। আমার মায়া গেছে ইয়ে করতো, বেড়াতে গেছে জামাই আতে বা দৌড়ে লেগে গেছে। আমি মদ খেতাম না, কিছু করতাম না। আমি মায়ের দিঙে যান, তারপরে দিঙে বারো কথা ভাত নিছে নিয়ে সেটা জামাই এই ডেলি অত্যাচার করতেছে, মারাধরি করে। কি কারণে এরকম? এমন কাম করতো। আমি একদিন ইয়ে তাই দিছিলাম, তাই দেওয়ার পথে এই মায়ের নিয়ে অত্যাচার করতেছে, মানে 16 মিনিটেছে আমার মায়ের উপরে। হ্যাঁ, জামাই ডেলি মদ খায় কি মানে মানুষ ছিল না তোমার তেমন খানা খায়। তৃতীয় পূর্বোত্তর গেমসের ফুটবলে হাড্ডাহাড্ডির লড়াই করে শেষ পর্যন্ত ইনজুরি টাইমের গোলে নাগাল্যান্ডের কাছে হেরে গেল ত্রিপুরা। অ্যাথলেটিক্সে প্রথম দিনে 2টি পদক এলো ত্রিপুরার দখলে। তৃতীয় উত্তর পূর্ব গেমসে ত্রিপুরা শিবিরের প্রথম পদক এলো অ্যাথলেটিক্স ইভেন্ট থেকে। ব্যক্তিগত ইভেন্টে 100 মিটার স্প্রিন্টে মহিলা বিভাগে ফাতেমা বেগম দ্বিতীয় স্থান অর্জন করে রৌপ্য পদক পেয়েছেন। 1500 মিটার দৌড়ে ত্রিপুরার সৌরভ হোসেন তৃতীয় স্থান অর্জন করে ব্রোঞ্জ পদক পেয়েছেন। লন টেনিসে ত্রিপুরার খেলোয়াড়রা প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে।
অভিনাশ সাহা মেঘালয়ের প্রতিনিধিকে ৬-৪-৬-৪ সেটে, অমিত রিয়াং অরুণাচল প্রদেশের প্রতিনিধিকে ৬-১-৬-০ সেটে, ক্রিস্টাল সরকার অরুণাচলের প্রতিনিধিকে ৬-১-৬-১ সেটে পরাজিত করলেও দ্বিতীয় ম্যাচে নাগাল্যান্ডের ভিল্লার কাছে ক্রিস্টাল সরকার ১-৬-১-৬ সেটে পরাজিত হয়েছে। এদিকে দলগত ইভেন্টে ত্রিপুরা দল নাগাল্যান্ডের কাছে ২-১ সেটে পরাজিত হয়েছে। টেবিল টেনিসে দলগত বিভাগে মহিলা গ্রুপে ত্রিপুরা ৩-১ সেটে অরুণাচল প্রদেশকে পরাজিত করলেও পুরুষ বিভাগে নাগাল্যান্ডের কাছে ১-৩ সেটে ত্রিপুরা দল পরাজিত হয়েছে। ব্যাডমিন্টন ইভেন্টে পুরুষ বিভাগে নাগাল্যান্ড ৩-০ সেটে এবং মহিলা বিভাগে অরুণাচল প্রদেশ ত্রিপুরা দলকে ৩-০ সেটে পরাজিত করেছে। ফুটবলে ত্রিপুরা দল প্রথম ম্যাচে ১-০ গোলে স্বাগতিক নাগাল্যান্ডের কাছে পরাজিত হয়েছে। গোল শূন্য প্রথমার্ধের পর হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে দ্বিতীয়ার্ধের খেলাও গোল শূন্য অবস্থাতেই ছিল, কিন্তু ইনজুরি টাইমে কর্নার কিক থেকে ভুল বোঝাবুঝির কারণে রাজ্য দলকে একটি গোল হজম করতে হয়। সেটি নাগাল্যান্ডের পক্ষে জয়সূচক গোলে রূপান্তরিত হয়। ফুটবলে দ্বিতীয় ম্যাচে অরুণাচল প্রদেশ ২-১ গোলের ব্যবধানে মেঘালয়কে পরাজিত করেছে। উল্লেখ্য, ফুটবলে অংশগ্রহণকারী ৭টি দলের মধ্যে অবশিষ্ট ৩টি দল মণিপুর, মিজোরাম ও আসামকে নিয়ে গ্রুপ বি এর খেলা হচ্ছে। দুটো গ্রুপ থেকে ২টি করে দল সেমিফাইনালে পৌঁছবে। বুধবার ত্রিপুরা দল দ্বিতীয় ম্যাচে মেঘালয়ের মুখোমুখি হবে। দুপুর ১টায় হবে ম্যাচ। ২১শে মার্চ গ্রুপ লিগের শেষ ম্যাচে ত্রিপুরা খেলবে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে। সেদিনও দুপুর ১টায় ম্যাচ হবে। ২২ মার্চ দুটো সেমিফাইনাল এবং ২৩ মার্চ তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচ ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে সোমবার সন্ধ্যায় নাগাল্যান্ডের সোভিমা চুমুকেদিয়াম গেমস ভিলেজ গ্রাউন্ডে ৬ দিন ব্যাপী তৃতীয় পূর্বোত্তর গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। চলবে ২৩শে মার্চ পর্যন্ত। শান্তন টিভি। আগামী বছর নর্থ ইস্ট গেমসের আসর বসতে চলেছে ত্রিপুরায়। বিষয়টা শুধু এখন চূড়ান্ত করার অপেক্ষা মাত্র। একদিকে তৃতীয় উত্তর পূর্ব গেমসের জমজমাট আসর চলছে নাগাল্যান্ডের কোহিমায়। উত্তর পূর্ব ভারতের ৭টি রাজ্যের অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রতিনিধিবর্গ, বিশেষ করে নর্থ ইস্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় আয়োজিত বিশেষ বৈঠকে আগামী দিনে নর্থ ইস্ট গেমসের রূপরেখা নিয়ে আরও কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রথমত, নর্থ ইস্ট গেমসে ইভেন্ট সংখ্যা ন্যূনতম ১২টি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে এমন ইভেন্টেই রাখা হবে যাতে অন্ততপক্ষে ৬টি রাজ্য দল অংশগ্রহণ করতে পারবে। আগামী বছর ত্রিপুরায় চতুর্থ নর্থ ইস্ট গেমসের আসর আয়োজনের প্রস্তাব নিয়ে বেশ আলোচনা হয়। গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনায় অংশ নেন ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান তথা এবারকার আসরের ত্রিপুরা দলের শেফ দ্য মিশন রতন সাহা। বৈঠকে ত্রিপুরা থেকে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সম্পাদক সুজিত রায় এবং রাজ্যের প্রথম অর্জুন পুরস্কার বিজয়ী মন্টু দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন। আগামী বছর রাজ্যে চতুর্থ নর্থ ইস্ট গেমস আয়োজনের বিষয়ে ইতোমধ্যে নর্থ ইস্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের একাধিক কর্মকর্তা ত্রিপুরা সফরে আসবেন এবং সরেজমিনে রাজ্যের ক্রীড়া পরিকাঠামো সংক্রান্ত বিষয় প্রত্যক্ষ করে এতে শিলমোহর দেবেন। নর্থ ইস্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের এই ধরনের ইতিবাচক চিন্তাধারায় ত্রিপুরার পক্ষ থেকে চেয়ারম্যান ও সচিব ধন্যবাদ জানিয়েছেন। শান্তন টিভি। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে শান্তন টিভির পর্দায়। শান্তন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।